আলিপুর জেল মিউজিয়ামের একেবারে কাছে আছি। 1906 সাল থেকে এটা 2019 সাল পর্যন্ত এই 113 বছর ধরে সংশোধনাগার হিসাবে এটা ছিল। এখন এটাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ওই দিকটা হলো যতীন দাস পার্ক, মেট্রো থেকে নেমে আমি এলাম, আর এই ব্রিজটা পেরিয়ে আমরা চলে এলাম। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের কাছে। জেল মিউজিয়ামের আমি এক্সিট গেটের কাছে আছি। এখানে ডিটেলসগুলো সব লেখা আছে যে প্রতিদিন সোমবার বাদ দিয়ে আর কি সন্ধ্যা 6টা থেকে একটা শো আছে, আর সন্ধ্যা 7টা থেকে দ্বিতীয় শো আছে। লাইট অ্যান্ড সাউন্ড শো এর কথা বলছি। এছাড়া প্রত্যেক ব্যক্তিরই প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য প্রবেশ মূল্য বা টিকিট হচ্ছে 100 টাকা। কিছু নিয়ম দেওয়া আছে, সোমবার বন্ধ, আর দুপুরে 11টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় 6টা থেকে, আর 7টা থেকে দুটো শো হয়। এটা হলো এক্সিট গেট। আর এইটা হলো, দেখতে পাচ্ছেন, এটাই ছিল বিখ্যাত আলিপুর জেল। দেখুন এখনও কিন্তু লালের ওপরে হলুদ দিয়ে লেখা আছে। আর এখন এটা মিউজিয়ামে কনভার্ট হয়েছে, তাই লেখা আছে আলিপুর জেল মিউজিয়াম। আর নেতাজি সুভাষচন্দ্র বোস, এই হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, তার প্রবেশদ্বার। আমি প্রবেশ করলাম, এখনও টিকিট কাটিনি। হ্যাঁ, এই দূরের বাকিটা। আর এদিকে কিন্তু পার্কিং স্পেস রয়েছে প্রচুর। আপনারা চাইলে 2 হুইলার 4 হুইলার সবই কিন্তু পার্ক করতে পারবেন। দেখুন 2 হুইলার 4 হুইলার পার্কিং রয়েছে। এটা ঠিক বাবা সাহেব আম্বেদকর কলোনির এক্স্যাক্টলি অপোজিটে এদিকে পার্কিং রয়েছে। আর এই দূরে যেটা দেখতে পাচ্ছেন এই পাখিটা, ওটা চেতরা অগ্রণীর পুজোতে এবারে ছিল, আমি দেখেছিলাম। আর এখানে পুরো পার্কিং রয়েছে। পার্কিং ফিস দিয়ে আপনারা কিন্তু গাড়ি রাখতে পারবেন, গাড়ি নিয়ে আসতে পারেন। জেল মিউজিয়ামে আমি প্রবেশ করেছি। টিকিট কাউন্টার হচ্ছে ওই সামনে। এই যে দেখুন টিকিট কাউন্টার বলে লেখা আছে। এই যে লেখা আছে আলিপুর জেল, এটাই কিন্তু বহু ইতিহাসের সাক্ষী আলিপুর জেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামী, নাম বললে আজকে আর নাম বলা শেষই হবে না হয়তো, তারা রয়েছেন। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ঋষি অরবিন্দ, যিনি এখানে, যার বোমার বিচার চলেছিল এবং তাকে কিছুদিন রাখা হয়েছিল। তারপরে তো তিনি পন্ডিচেরিতে চলে যান। চলুন টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যাক। আর এই হলো টিকিট, 30 টাকা করে প্রবেশ মূল্য এক একজনের। চলুন যাওয়া যাক।
আলিপুর মিউজিয়াম, যেটা আগে ছিল আলিপুর সংশোধনাগার বা সহজ কথায় আলিপুর জেল, 2019 সালে এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। 1906 সাল থেকে 2019 সাল পর্যন্ত এটা কিন্তু ফুলি ফার্নিশ সংশোধনাগার বা জেল ছিল। এখানে এটা হচ্ছে আপনার গাইড ম্যাপ, এখানে সবই দেওয়া আছে, কোথায় টিকিট কাউন্টার, কোথায় তথ্য কেন্দ্র, কোথায় টয়লেট এটসেট্রা, এবং স্থায়ী প্রদর্শনী, সুভেনিয়ার শপ সবই এখানে দেওয়া আছে। এটা আপনারা প্রয়োজনে ছবি তুলে নিতে পারেন, তাহলে হয়তো আপনাদের ঘুরতে সুবিধা হবে। আলিপুর সংশোধনাগারে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন কানাইলাল দত্ত, 10ই নভেম্বর 1908 সালে, সত্যেন্দ্রনাথ বসু 21শে নভেম্বর 1908 সালে, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত 21শে ফেব্রুয়ারি 1910 সালে, গোপীনাথ সাহা বা গোপীমোহন যিনি এ নামে পরিচিত 1 মার্চ 1924 সালে, প্রমোদ রঞ্জন চৌধুরী 28 সেপ্টেম্বর 1926 সালে, অনন্ত হরি মিত্র 28 এবং দীনেশ গুপ্ত 7ই জুলাই 1931 সালে, রামকৃষ্ণ বিশ্বাস 2রা মার্চ 1932 সালে, দীনেশ মজুমদার 1934 সালে। এবং আর এই 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 কথাগুলো শুনলে বা এইগুলো ভাবলে আমার তো স্মৃতি, মানে আমার তো কূপগুলো খাড়া হয়ে যায় এবং খুব অন্যরকম লাগে। অনুভূতিটাকে আনন্দ বা দুঃখে তো আমি বলতে পারবো না। একটা ঐতিহাসিক স্থান, আপনারা ভিজিট করতে পারেন, খুব ভালো লাগবে। নেতাজি সেল, ডক্টর বিসি রায় সেল, নেহেরু সেল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল আছে ভেতরে। চলুন আমরা আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে এখন লেন নাম্বার 5 দিয়ে হাঁটছি। এগুলো সবই কিন্তু একসময় বহু স্বাধীনতা সংগ্রামীকে এখানে বন্দি রাখা হয়েছিল, তাদের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল। আজ সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে। এবং আমি যে নামগুলো বলছিলাম, দেখুন, নেতাজি সেল, নেহেরু সেল, সেগুলো কিন্তু তারপরে কাছে চলে এসেছি। বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এখানে ছিলেন। তিনি ছিলেন অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের ভূতপূর্ব কিংবদন্তি মুখ্যমন্ত্রী। তার একটি প্রতিকৃতি এখানে করা আছে এবং ডক্টর বিসি রায় এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে তার একটি ছবিও আছে। তিনি এই ঘরটিতেই ছিলেন, ভাবা যায়। কিংবদন্তি মানুষ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাকে এই ঘরটাতে 1 বছর থাকতে হয়েছিল।
তার ব্যাপারে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। নেতাজির কক্ষ এখানেই রয়েছে, পাশেই আমরা একটু আগে দেখলাম। এখানে আসলে একটা অদ্ভুত ফিলিংস হয়, যারা আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারছি এই জায়গাগুলোতে, যারা আমরা আজকে এসেছি অ্যাজ আ ট্যুরিস্ট, কিন্তু তারা ছিলেন পরাধীন ভারতবাসী এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে তারা ছিলেন। এখানে অডিও গাইড আছে, আপনারা যদি মোবাইল ফোনে কিউআর কোডটাকে স্ক্যান করেন তাহলে কিন্তু এ ব্যাপারে আরও অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর এই দেখুন, এই কারাকক্ষটিও দেখুন, এটা তো বুঝতেই পারছেন চিত্তরঞ্জন দাসের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থাকতেন এই কারাকক্ষে। অনেক বছর তিনি ছিলেন এখানে, অনেক অনেক বছর না, অনেকগুলো দিন ছিলেন তিনি এখানে। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি বিজড়িত এই কারাকক্ষ, আজ আমরা হয়তো এটাকে যেভাবে ভাবছি, যখন তারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টের ছিল, খুবই বেদনার ছিল। তাও তারা সহ্য করে কিন্তু আমাদের জন্য স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছিলেন। তাদের কন্ট্রিবিউশনে আজকে আমরা এই জায়গাটাকে অ্যাজ আ ট্যুরিস্ট ভ্রমণ করতে পারছি। নাহলে আজ থেকে বহু বছর আগে আমরা ভাবতেও পারতাম না যে এই জায়গাগুলো কেউ অ্যাজ আ ট্যুরিস্ট ভ্রমণ করতে পারবো। এটা আমার আন্দামানের সিল্লার জেলের কথা অনেকটাই মনে পড়ে গেল। এবং এইটা ছিল নেতাজির কক্ষ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, তার কক্ষ। অন্য কক্ষগুলো থেকে একটু আলাদা দেখতে পাচ্ছেন, কিছুটা এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করার জন্য যেটুকু চেঞ্জ করতে হয়েছে, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছে। সামনে দেখুন নেতাজির ছবিও দেওয়া আছে, এবং আপনারা চাইলে ওই কিউআর কোডটা স্ক্যান করলে অনেক অডিও গাইড পেয়ে যাবেন। এই যে নেতাজির কক্ষ। এটা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষ ছিল তার ঠিক ওপরেই একটা মাত্র সিঁড়ি আছে, আপনাদের একটু উঠতে হবে। এখানেও দেখুন অনেকগুলো কারাকক্ষ রয়েছে। দেখুন, এটার দিকে আমার একেবারেই আন্দামানের সিল্লার জেলের কথা মনে পড়ে যাচ্ছে। এইটা ছিল নেতাজি কক্ষ, এটা ছিল নেতাজি কক্ষ। এখানে লেখাও আছে ডিটেল ইনফরমেশনের ব্যাপারে। এটা ছিল নেতাজি কক্ষ। এবং সে ব্যাপারে একটা চিঠিও দেওয়া আছে, আজাদ হিন্দ ফৌজের নামাঙ্কিত একটা চিঠি রয়েছে ইয়েলো কালারের। এই কক্ষটা অন্য কক্ষ থেকে অনেকই আলাদা। এখানে ইনফরমেশন পুরো দেওয়া আছে, আর এক্সট্রা অডিও গাইড চাইলে বাদিকে এখানে একটা কিউআর কোড স্ক্যান করার জন্য রয়েছে। এটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন ডিটেল ইনফরমেশন। এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ। তার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে, এগুলো মেটালের করেছে ওরা, ব্রঞ্জের মোস্ট প্রবাবলি। তাকে একটু স্পেশাল ট্রিটমেন্টও দেওয়া হয়েছিল, তার বসার জন্য একটা জায়গা আর একটা টেবিল ছিল খাওয়ার জন্য সম্ভবত। ভাবা যায় এটা ছিল স্পেশাল ট্রিটমেন্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর। বাকিদের কি অবস্থা ছিল? এখানে অনেক দুষ্প্রাপ্য ছবি রাখা হয়েছে, ব্যাকড্রপ ইনফরমেশনও আছে লেখা। আপনারা চাইলে ক্যামেরা জুম করে দেখতে পারবেন। স্বাধীন ভারতবর্ষের তৎকালীন মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যার ডাকনাম ছিল দেশপ্রিয়, তিনি 1930 সাল থেকে প্রায় 2 বছর ছিলেন, এবং পরবর্তীকালেও একবার তাকে রাখা হয়েছিল এখানে। এটাই ছিল তার কারাকক্ষ। তার একটা প্রতিকৃতি করা আছে, আর পেছনে দেখুন অনেক ছবি দেওয়া আছে, অনেক দুষ্প্রাপ্য ঐতিহাসিক দলিল বলা যেতে পারে এই ছবিগুলো। সবই সাদা কালো ছবি, অর্থাৎ এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল ছবি। এগুলো পরে কিন্তু শুধুমাত্র এগুলোকে রেস্টোরেশন করা হয়েছে, আর কিছু না। দেশপ্রিয় যতীন্দ্রমোহনের প্রতিকৃতি রয়েছে, আর এটাই হলো তার কারাকক্ষ। আর এখানে ফলকে তার সব কিছুই লেখা রয়েছে। এই যে
এপ্রিল 1930 থেকে 22 অক্টোবর 1932, অর্থাৎ প্রায় 2 বছরেরও বেশি সময়, এবং পরবর্তীকালে 5ই জুন 1933 পর্যন্ত তিনি এই কারাকক্ষে ছিলেন এবং শেষ পর্যন্ত সম্ভবত তিনি মারা যান। এবং যখন তাকে রাঁচি থেকে আনা হয়েছিল 1933-তে, ডিটেলস এখানে লেখা আছে, আর এখানে এই কিউআর কোডটা স্ক্যান করলে অডিও গাইড পেয়ে যাবেন ডিটেলস। দেখুন কেমন তালা চাবির সিস্টেম ছিল তখনকার দিনে। আর যারা ভাবছেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি কক্ষের ভেতরে দেখতে পাননি, তাদের জন্য কক্ষের বাইরে রাখা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি, এবং একটা লাইটের ব্যবস্থা আছে। রাত্রিবেলা কিন্তু দূর থেকে ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগবে। এটা কিন্তু মেটালের তৈরি একটা প্রতিকৃতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের, আর এটা ছিল তার কক্ষ। 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত তিনি এই কারাকক্ষে ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কারাকক্ষে দেখুন একটি অন্যরকম ব্যাপার রয়েছে, পুরো তাক রয়েছে, যেটা অন্য কারাকক্ষে কিন্তু আমরা দেখতে পাইনি। সম্ভবত তার জন্য বই ইত্যাদি কিছু রাখার ব্যবস্থা হয়েছিল। আর এই ছিল কারাকক্ষ, জাস্ট এই বেসিক জিনিস। একটা দুষ্প্রাপ্য ছবি রয়েছে, যেমন প্রত্যেকটা কারাকক্ষে ওনারা রেখেছেন। আমার মতে খুব ভালো। ইনফ্যাক্ট আমি কম্পেয়ার করবো না, তবে আন্দামানের সেলুলার জেলের থেকেও বেটার প্রিজার্ভেশন এখানে হয়েছে। এই সিস্টেমগুলো দেখুন, রাত্রিবেলা কিন্তু এই লাইটগুলোই এই দেওয়ালের ওপর পড়ার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, এবং রাত্রিবেলা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে। আলিপুর জেল মিউজিয়াম। আমরা উপরের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষ ইত্যাদি ঘুরে এলাম। এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর মেনটেন করা হয়েছে, এবং ছায়া আছে, গাছ আছে। এখন তো এটা মিউজিয়ামে পরিণত হয়েছে, খুব সুন্দর বলতেই পারি আমরা। কিন্তু যারা ছিলেন, যে অবস্থায় ছিলেন, তাদের জন্য কিন্তু এটা ছিল বিভীষিকা। তারা কিন্তু সেই কষ্ট সহ্য করে আমাদের জন্য আজকে এই সুন্দর ভারতবর্ষকে উপহার দিয়েছেন, এবং আমাদের দায়িত্ব এখন সেটাকে কতটা আমরা ঠিক রাখতে পারি, আমাদের কিন্তু সেই চেষ্টাটা করতেই হবে। এরকম একটা জায়গায় এলে আমাদের মধ্যে সেই অনুপ্রেরণাটুকু খুঁজে পাওয়া উচিত। আমার মনে হয় শুধু সেইটুকুর জন্যই আমাদের একবার আলিপুর জেল মিউজিয়াম সকলের ভিজিট করা উচিত, এবং বোঝা উচিত যে তারা কি কষ্টের মাধ্যমে আমাদেরকে এই সুন্দর ভারতবর্ষ উপহার দিয়েছেন, যেটাকে রক্ষণাবেক্ষণ করার এবং ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমরা কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে উদাসীন হতে পারি না, বলতে পারি না যে শুধুমাত্র সরকার কিছু করছেন বা করছেন না ইত্যাদি ইত্যাদি। ব্লেম গেম, দোষারোপ করে কিন্তু কিছু হবে না, নিজেকে দায়িত্ব নিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাশ কিন্তু ব্লেম গেম করেননি, কারোর ওপর দায় ছেড়ে দেননি, নিজেরা করেছিলেন। আমরা অতটা না পারি, কিছুটা তো করতেই পারি, নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের কাজগুলো তো করতেই পারি। তো এই দেখুন 3 জনের ছবি রয়েছে, যেটা আমি প্রথমে দেখিয়েছি। আর সেই গাছটা, এই গাছটার কথা, এটা কিন্তু খুব সুন্দর লাইট দেওয়া হয় রাত্রে। দেখুন লাইটটাকে আমি দেখাচ্ছি, এই লাইটটা যখন জ্বলে রাত্রে, কিন্তু এই গাছটাকে এখন তো খুব সুন্দরই বলবো, এখন কারণ মিউজিয়াম হয়ে গেছে, এখন তো আর সেটা জেল নয়। চারদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের স্মৃতিকে একেবারেই মনে করিয়ে দিল। বন্দীদের ওপর কীভাবে চাবুক আঘাত করা হতো, টর্চার করা হতো, এর উপরে সেটাই